চলো আজকে জেনে নেওয়া যাক আমাদের চুল কেন পড়ে। আমাদের প্রত্যেকটি চুলের নিজস্ব একটি লাইফ সাইকেল রয়েছে। লাইফ সাইকেল কমপ্লিট করা হয়ে গেলে সেই চুলটি পড়ে যায় এবং সেইখান থেকেই নতুন চুল গজাতে শুরু করে। প্রসঙ্গত বলে দিই, আমাদের প্রত্যেকটা চুলের কিন্তু তিনটি অংশ রয়েছে। বাইরের থেকে আমরা যেটা দেখতে পাই প্রত্যেকটা চুলের, সেটা হচ্ছে হেয়ার কিউটিকল। কিউটিকলের নিচে থাকে কর্টেক্স, কর্টেক্সের নিচে থাকে মেডুলা। প্রতিটি চুলের নিজস্ব একটি লাইফ সাইকেল বা জীবনচক্র রয়েছে, আর এই জীবনচক্রকে আমরা 4 ভাগে ভাগ করে নিতে পারি: অ্যানাজেন, ক্যাটাজেন, টেলিজেন বা টেলোজেন এবং লাস্ট এক্সোজেন। এই 4টি দশার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি চুল যায়। এটি আমাদের চুলের জীবনচক্র। এবার আসি প্রথম স্টেজ বা অ্যানাজেন ফেজের মধ্যে। অ্যানাজেন ফেজ হলো মূলত চুলের গ্রোথের ফেজ। ধরে নাও একটা নর্মাল চুল যার ভিতরে কোনো ডিফেক্ট নেই, সেই চুলটা গ্রো করে এবং আমরা গিয়ে মাঝে মধ্যেই 2-3 মাস অন্তর চুলটাকে ছেঁটে ফেলি। এই ছেঁটে ফেলা চুল আবার বড় হয়ে যাচ্ছে, আবার তারপরে তোমরা ছেঁটে ফেলছো। এইভাবেই কিন্তু এক একটা চুল 2 থেকে 6 বছর পর্যন্ত হেলথ অ্যাকর্ডিং বেঁচে থাকতে পারে। এইবার চুল 2 বছর থাকবে না 6 বছর থাকবে না তার 2 বছরেরও কম সময়ের জন্য থাকবে, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে সেই মানুষটির জেনেটিক্সের উপরে। তার মানে দাঁড়ালো, যার জিন যেরকম তার চুল সেই অ্যাকর্ডিং বিহেভ করবে এবং তার জীবনচক্র চালাবে। ধরে নাও একটা সাধারণ মানুষ যার চুল পড়ার সেরকম কোনো মারাত্মক সমস্যা নেই, তার চুল পর্যবেক্ষণ করলে জানা যাবে 80 to 90% চুল কিন্তু এই অ্যানাজেন ফেজেই রয়েছে। চুলের জীবনচক্রের দ্বিতীয় ফেজটার নাম হচ্ছে ক্যাটাজেন ফেজ। এই ফেজে চুল মাত্র 2 থেকে 3 সপ্তাহ পর্যন্তই স্থায়ী থাকে। এটা বুঝতেই পারছো খুবই ছোট্ট একটা ফেজ এবং এটাকেই বলা হয় ট্রানজিশন ফেজ। চুল গ্রোথ ফেজ থেকে এবার ওল্ড এজের দিকে যাচ্ছে। তো এখানে যেটা ঘটে, আমাদের চুলের যে ফলিকল হলো, মানে চুলের গোড়ায় যে একটা ফলিকল থাকে, সেটা রক্ত থেকে ডিটাচ হয়ে যায়। নর্মালি কিন্তু আমাদের প্রত্যেকটা চুল ব্লাড ভেসেলসের সঙ্গে কানেক্টেড থাকে, যেখান থেকে সে পুষ্টি সরবরাহ করে বেঁচে থাকতে পারে। এর পরের ফেজটা হচ্ছে টেলোজেন ফেজ বা টেলিজেন ফেজ। এখানে আমাদের চুল ওল্ড স্টেটে পৌঁছে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে আমাদের চুল। আর এই টেলোজেন ফেজকেই কিন্তু বলা হয় রেস্টিং ফেজ, মানে চুল ঘুমিয়ে পড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এই ফেজে চলে আসার পরে চুলের কোনো গ্রোথ হয় না, ও যেমন ছিল সেরকম অবস্থাতেই অবস্থান করতে থাকে। 2 থেকে 3 মাসের জন্য ওই পজিশনে ওইভাবে অবস্থান করে, তারপর ধীরে ধীরে চুলটা মরে যায়, মানে চুলটা খসে পড়ে যায় গোড়ার থেকে। এই ফেজটাকে রেস্টিং ফেজ বলা হচ্ছে, কেননা চুল এবার চিরনিদ্রায় চলে যাচ্ছে, মানে পুরনো চুলের জীবদ্দশা শেষ হচ্ছে। একটি সুস্থ স্বাভাবিক চুল রক্ত থেকে পুষ্টিগুণ শোষণ করে নিয়ে এভাবেই নিজের জীবনচক্র পরিপূর্ণ করে। আমাদের চুলের জীবনচক্রের চতুর্থ ফেজের নাম হলো এক্সোজেন। এটাকে অ্যানাজেন রিস্টার্টও বলা হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেকটা চুলের ফলিকল থেকে নতুনভাবে চুল গজাতে শুরু করে। সেই অ্যানাজেন ফেজ থেকে আবার অল্প করে করে গ্রোথ হতে হতে চুল আমাদের সারফেস মানে স্ক্যাল্পের বাইরে আসে, সে তার নিজের জীবনচক্র এবার পরিপূর্ণ করবে। এইভাবেই কিন্তু গতিশীলতা এবং স্থিতিশীলতার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা চুল নিজেদের জীবনচক্র কমপ্লিট করে। এই যে চুলের জীবনচক্র, এটা হলো একটা নর্মাল ফেজ।
এমনকি যাদের খুব বেশি মাথার চুল কোনো সিজনেই পড়ে না, তাদের চুলও কিন্তু এই সমস্ত জীবনচক্রের মধ্যে দিয়েই যায়। এইভাবে কারোর কম হেয়ার ফল হয়, কারোর বেশি হেয়ার ফল হয়, এভাবে তো গুণে বলা সম্ভব নয়। তাই সাধারণভাবে বলা হয়ে থাকে যে দিনে 100টা মতো চুল পড়ে যাওয়া ইজ ভেরি মাচ নর্মাল। তার চেয়ে বেশি এক্সেস হেয়ার ফল দেখলেই বোঝা যায় গোড়ার থেকে মুঠো মুঠো চুল খসে পড়ে। চুলে যতই চিরুনি লাগাতে থাকো, চুল পড়া বন্ধই হবে না, সেইটা খুবই অ্যাবনর্মাল। এই পার্থক্যটা সকলে বুঝতে পারে না। এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যতই চিরুনি করে যাও একটা টাইমে তো স্টপ হবে। যাদের হেয়ার লসের সমস্যা আছে তাদের কোনো সময় চুল পড়া বন্ধই হতে চায় না। যতবার চুলে চিরুনি দেবে ততবার চুল উঠবে। সুতরাং একটা নর্মাল সাধারণ মানুষের 100টা চুল পড়ে যাওয়া নর্মাল কন্ডিশন হিসাবেই ধরা হয়ে থাকে। যাদের চুলের এই সম্পূর্ণ জীবনচক্রটা সঠিকভাবে চলে না, কোথাও একটা বাধাপ্রাপ্ত হয়, বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে হেয়ার লসের প্রবলেম, অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিয়ে যায়। চুল পড়ার ক্ষেত্রে যেহেতু 70 to 80% মানুষেরই দায়ী থাকে জেনেটিক কারণ, যেটাকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলা হয়ে থাকে, সাধারণ মানুষদের মধ্যে এটি একটি কমন সমস্যা হিসেবে ধরা হয়ে থাকে। জেনেটিক রিজনেই সাধারণত বেশিরভাগ মানুষের চুল পড়তে শুরু করে। আর সঠিক সময় যদি চুলের যত্ন না নাও, এই ফেজটাই জীবনচক্রটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং চুল আরও তাড়াতাড়ি পড়ে যাবে সমস্ত। এক্ষেত্রে যেটা ঘটে থাকে, আমরা সবাই শুনেছি টেস্টোস্টেরন হরমোনসের ব্যাপারে, যেটা পুরুষদের মধ্যে মূলত থাকে, মেয়েদের মধ্যেও থাকে, মহিলাদের মধ্যে কম মাত্রায় টেস্টোস্টেরন থাকে। এই টেস্টোস্টেরন হরমোনের অ্যাক্টিভ ফর্মকে বলা হয়ে থাকে ডাইহাইড্রো টেস্টোস্টেরন বা ডিএইচটি। এখন আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় আমাদের হেয়ার রুটসগুলো ডিএইচটিকে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কি হয়, এর ফলে ডিএইচটির প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের চুলের যে গোড়া সেটা নিজেকে সংকুচিত করে নেয়, ছোট করে নেয় এবং দুর্বল হয়ে পড়ে, এবং যার ফলস্বরূপ সেখান থেকে যে চুলটা গজায় সেটা দুর্বল হয়, পাতলা হয়ে যায়, ধীরে ধীরে ছোট হতে থাকে। তারপর ফলিকলগুলো নিজেদের মুখটা বন্ধ করে নেয়, ডিএইচটিকে যেন টলারেট তাদের না করতে হয়। এইবার প্রশ্ন হচ্ছে, কারা এই ডিএইচটিকে টলারেট করতে পারে না? এরা হচ্ছে তারা যারা জিনসের কারণে, জিনগত কারণে যাদের ডিএইচটি সহ্য করার ক্ষমতা নেই, ডিএইচটি সেন্সিটিভ তারা। এবার ডিএইচটি সেন্সিটিভ কারা? যাদের দেখবে বংশ পরম্পরায় টাক হয়ে আসছে, বাবার টাক ছিল, দাদুর বা ঠাকুরদার টাক ছিল, ঠাকুরদার বাবার টাক ছিল, এইভাবে বংশ পরম্পরায় চলে আসছে, তারা জিনগত কারণেই কিন্তু ডিএইচটি হরমোনকে টলারেট করতে পারে না। কারণ দেখতে যদি যাও প্রত্যেকটা মানুষের শরীরেই টেস্টোস্টেরন রয়েছে, বিশেষ করে ছেলেদের, আর এই টেস্টোস্টেরন হরমোন থেকে অবশ্য করে ডিএইচটি প্রোডাকশন হবেই, আর সেই ডিএইচটি গিয়ে অ্যাটাক করতে থাকবে হেয়ার ফলিকলগুলোকে বারংবার, আর সেখান থেকেই প্রথমে চুল পড়া স্টার্ট হয়, তারপরে ফলিকলগুলো নিজেদের আস্তে আস্তে সংকুচিত করতে করতে পুরো রোমকূপটাকেই বন্ধ করে দেয়, হেয়ারের রুটটাকেই বন্ধ করে দেয়। দেখার মতো বিষয় হলো, এক পাশ থেকে মাথার কোনো একটা বিশেষ অংশ থেকে কিন্তু চুল পড়া তখন শুরু হয় এবং ফাঁকা হতে শুরু করে। ইন্টারেস্টিং বিষয় হলো, সবাই এই টাক পড়ার কারণ হিসেবে দায়ী করে থাকেন অ্যাক্টিভ ডিএইচটিকে, টেস্টোস্টেরন হরমোনকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তাদের ফল্ট কিন্তু সম্পূর্ণভাবে নয়। ওদের কোনো দোষই নেই, ওরা নিজেদের নর্মাল সিস্টেম মতোই ডিএইচটি প্রোডাকশন করছে, কারণ তাদের অন্যান্য আরও অনেক মেল রিলেটেড কাজকর্ম রয়েছে। শুধুমাত্র চুলের পিছনে চুলের কথা ভাবলে তো তাদের চলে না। যেহেতু এটা মেল হরমোন, সমস্যার বিষয় হচ্ছে
তোমাদের চুলের ফলিকলগুলো দুর্বল জেনেটিক রিজনের জন্য, যেটা ডিএইচটিকে টলারেট করতে পারছে না। ও নর্মাল মাত্রায় টেস্টোস্টেরন থেকে ডিএইচটি প্রোডাকশন হচ্ছে, ও নর্মাল ফর্মেই চলছে। এই জন্য এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন বল্ডনেস মেয়েদের ক্ষেত্রে একটু রেয়ার দেখা যায় না সেটা নয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা ভীষণভাবে এফেক্টিভ হয়। মানে বাবার টাক থাকলে ছেলের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে একটা সময়ের পরে টাক পড়বেই। কিন্তু মেয়েদের যে একেবারে এটা এফেক্টিভ হয় না সেটা কিন্তু নয়। এই জিন্সের কারণে কিন্তু মেয়েদের মধ্যেও ফিমেল প্যাটার্ন বল্ডনেস দেখা যায়। আর সেক্ষেত্রে মাথার চাঁদির অংশ থেকে সিঁথি চওড়া হতে শুরু করে প্রথম, তারপরে অনেক ক্ষেত্রেই আজকাল তো আরও বেশি হয়েছে দেখা যায়, পুরো বল্ডনেসই চলে এসছে, টাক পড়ে গেছে ছেলেদের মতো, খুব অল্প পরিমাণে চুল অবশিষ্ট রয়েছে মাথায়। সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে, কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে দিয়েই প্রসিড করতে হবে। সেক্ষেত্রে কোনো হোম রেমেডিস, তেল তোমাদের কোনো কাজে লাগবে না, হয়তো সম্পূর্ণভাবে ঠেকাতে পারবে না, কিন্তু এই টাক পড়াটাকে দেরি করা সম্ভব পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেয়ে এবং সঠিক সময়ে, কথাটা খেয়াল রেখো, সঠিক সময়ে সঠিক চুলের যত্ন নেওয়ার মধ্যে দিয়ে। আমি জানি চুল ব্যক্তিত্বকে ডিফাইন করতে পারে না, কিন্তু চুল আমাদের একটা কনফিডেন্স লেভেল বুস্ট করে, এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে এইটুকুনি শেষে বলার রয়েছে, চুল পড়তে আরম্ভ করলে প্রাথমিকভাবে যে স্ট্রেসড আউট লাগে সেটার থেকে তাড়াতাড়ি করে ওভারকাম করে সঠিক সিদ্ধান্ত নাও নিজেদের জন্যে, এবং সব সময় মনে একটা কথাই উচ্চারণ করবে, চুল তোমাদের বডির একটা অংশ, তোমাদের ব্যক্তিত্বের একটা অংশ, সমগ্র ব্যক্তিত্ব নয়। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শান্তিতে থেকো।